বাংলাদেশে গত বছরের ৭ জানুয়ারি নির্বাচন হয়ে যাবার পর মানুষের মধ্যে এক ধরনের ধারণা জন্মেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে যেভাবে চেয়েছিল যে একটি নির্বাচন নিরপেক্ষ করার এবং নির্বাচন হয়ে যাবার পর তারা অনেকটাই তাদের অবস্থানকে এখন স্থিমিত করে রেখেছে, কিংবা তারা আর কোনো ধরনের উচ্চবাচ্য হয়তো বা করতে যাবে না। তবে তার কিছুদিন পরেই যখন মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং কয়েকজন র্যাব কর্মকর্তার উপর যখন নতুন করে স্যাংশন আরোপ করে, তখন মানুষ চিন্তা করলো যে না, মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো কিছুদিনের জন্য তার কৌশল পাল্টিয়েছে, কিন্তু তারা কোনোভাবেই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য তাদের প্রচেষ্টার থেকে দূরে সরে আসেনি। তবে ওই সময় আমি একটা ভিডিও করেছিলাম, দর্শক, বলেছিলাম যে মানুষের মধ্যে যে কনসেপ্টটা ওই সময় গ্রহ করেছিল যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুই না, তারা কিছুই করেনি এবং তারা তাদের অবস্থানকে মূলত নর্মাল যে পররাষ্ট্রনীতি বা কূটনৈতিক যে রীতিনীতি সেটাই রক্ষা করেছে মাত্র। বিশেষ করে আপনাদের মনে আছে নির্বাচনের আগে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ জুড়ে সুরেই তাদের অ্যাক্টিভিটিস দেখিয়েছিল এবং তারা কিন্তু বারবার বলে আসছিল আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চাই। আসলে ইলেকশন চাওয়াটাও এক ধরনের শেখ হাসিনাকে তার অবস্থান থেকে সরিয়ে দেওয়ারই অন্য নাম বলা যায়। কারণ বাংলাদেশে যদি 100% না 80% নির্বাচনও নিরপেক্ষ হয়, তারপরেও আওয়ামী লীগ বা শেখ হাসিনার ক্ষমতায় ফিরে আসার কোনোই সম্ভাবনা নেই। সেই সেন্সে আপনারা বলতেই পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন নিরপেক্ষ চেয়েছে, তার মানে হচ্ছে তারা শেখ হাসিনাকে সরানোর চেষ্টা করেছে। কিন্তু ভারত ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে কোনোভাবেই যাতে কোনো নিরপেক্ষ নির্বাচন না হয় এবং শেখ হাসিনার এবং আওয়ামী লীগের নিয়ন্ত্রিত নির্বাচন হয়, তারা কিন্তু সেই চেষ্টাই করেছে। যাই হোক, নির্বাচন যখন হয়েই গেল, আপনারা জানেন নির্বাচনের আগে দিয়ে অনেক মার্কিন কর্মকর্তা কিন্তু এসেছেন বাংলাদেশে এবং ইন্ডিয়াতেও। জ্যাক সুলিভানও এসেছিলেন, অতি সম্প্রতিও তিনি আবার এসেছেন এবং তার আসার ফলেই এই আলোচনাটা আবার সামনে এসেছে। বিশেষ করে বাংলাদেশে যখন শেখ হাসিনার পতন হলো, ভারত তার যে হাম্বিদাম্বি এবং তার যে আওয়ামী লীগ সরকারের প্রতি তার যে এক ধরনের নগ্ন সমর্থন, সেই সমর্থনের ফলেও যখন শেখ হাসিনার শেষ রক্ষা হলো না, তখন হয়তোবা ভারত মুখ রক্ষার খাতিরে বলছে যে এই পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সুস্পষ্টভাবেই বলেছে শেখ হাসিনার পতনের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে, এটি হচ্ছে সর্বৈব মিথ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের কোনো হস্তক্ষেপ ছিল না। এখন আসা যাক, একটু আমরা দেখি যে আসলে শেখ হাসিনার পতনটা কিভাবে হয়েছিল। মূলত ছাত্র সমাজ তাদের বিসিএস পরীক্ষায় যে বৈষম্যমূলক কোটা পদ্ধতি ছিল সেটাই বাতিলের জন্য তারা আন্দোলন শুরু করেছিল। তাদের সেই আন্দোলন যখন ধীরে ধীরে তীব্র দানা বাঁধতে থাকে, তখন রাজনৈতিক দলগুলা পিছন থেকে, বিশেষ করে বিএনপি এবং জামায়াত, এই ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র সমাজকে কি করতে থাকে, সহযোগিতা করতে থাকে। তাদের বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, আমি সব ধরনের সহযোগিতার কথাই বলছি, বিএনপি জামাত করতে থাকে। পাশাপাশি দেশের সকল রাজনৈতিক দলই তাদের এই আন্দোলনকে সমর্থন করে এবং শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করে। মূলত কোটা বৈষম্য নিয়ে শুরু হওয়া আন্দোলনটা এক পর্যায়ে এক দফায় রূপান্তরিত হয়। আমি যখন শেখ হাসিনার নির্বাচন হয়ে যায়, দর্শক, ৭ জানুয়ারির পরে একটি ভিডিও করেছিলাম। আমি বলছিলাম যে এই নির্বাচন হওয়ার অর্থই এই দাঁড়ায় না যে রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নেই, শেখ হাসিনা যে ক্ষমতায় থেকেই যাবেন এটা নিশ্চিত করে বলা যায় না। তবে হ্যাঁ, মানুষের মধ্যে এক ধরনের কনসেপ্ট রয়েছিল, বোধহয় শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিন তিনি তার ক্ষমতা এইভাবেই কন্টিনিউ করবেন। তবে যেহেতু আমরা কথা বলি, অবশ্যই আশাবাদী মানুষ হিসাবে আমরা আশা ব্যক্ত করেছিলাম যে কোনো একটা পরিস্থিতি হয়তো সৃষ্টি হবে, শেখ হাসিনাকে যেতেই হবে। উদাহরণ হিসাবে যদি আপনাদের সামনে নিয়ে আসি,
আপনাদের মনে আছে সেই যে নাইজেরিয়ায় একজন শিশু সে খেতে পারছিল না এবং এই ক্ষুধার জ্বালায় সে বিরক্ত হয়ে সরকারের উপর একটা মন্তব্য করেছিল। তার সেই মন্তব্যেই মিডিয়াগুলা এমনভাবে প্রচার করেছিল যে এবং পুরো নাইজেরিয়া জুড়ে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে ওই সময়কার সরকারকে পুরো ক্ষমতার থেকে যেতে বাধ্য করে, পুরো দেশেরই নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ঠিক একই রকম ঘটনা ঘটেছিল আপনাদের মনে আছে তিউনিসিয়ায়, সেই যে গায়ে আগুন দেওয়া এবং সেখান থেকেই কিন্তু মূলত হঠাৎ করেই ফুসে ওঠা একটা তুচ্ছ একটা ব্যাপারকে কেন্দ্র করে তিউনিসিয়ার কিন্তু বিপ্লব হয়ে গিয়েছিল, পরিবর্তন হয়ে গিয়েছিল। ঠিক তেমনি বাংলাদেশের ব্যাপারে যখন আমি কথা বলছি, অনেকেই বলছেন যে এই ধরনের সম্ভাবনা কি বাংলাদেশে হবে। হয়নি যে তা তো না, প্রমাণ তো হয়ে গেল। ব্যাপারটা ছিল কোটা সংস্কারের। কোটা সংস্কার থেকে চলে গেল কোথায়, পুরো রিজিম পরিবর্তন হয়ে গেল। কাজেই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ফিরে পাওয়ার জন্য পৃথিবীর দেশে দেশে স্বৈর শাসকরা, ফ্যাসিবাদী শাসকরা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে, কিন্তু দিন শেষে রুল অফ ল, সত্যের উপর যখন মানুষ দাঁড়িয়ে আন্দোলন করে কথা বলে, তখন কোনো না কোনোভাবে একটা পথ বের হয়ে যায়। অন্তত পৃথিবীর স্বৈরাচার মুক্ত হওয়ার ইতিহাস সেটাই বলে, বাংলাদেশেও সেটাই হয়েছে। যাই হোক, এই পতনটা নিয়ে, এই পতনে যে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের, ইয়েস, আমি মনে করি না মার্কিন যুক্তরাষ্ট্রের এইখানে কোনো ধরনের ডিরেক্ট কোনো ইনভলভমেন্ট ছিল। তবে বিপরীতে ভারতের সর্বান্তকরণের চেষ্টা ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার, কিন্তু তাদের সেই কূটকৌশল, কূটনীতি কোনো কিছুই আর কাজ করছিল না যখন ব্যাপক অংশগ্রহণের ভিত্তিতে। এই কথাটাই বারবার আমরা ওই সময় বলে আসছিলাম যখন নির্বাচন হয়, যে একমাত্র ব্যাপক গণবিক্ষোভ এবং জনবিস্ফোরণই শেখ হাসিনাকে ক্ষমতার থেকে দূরে সরাতে পারে, এবং সেটাই হয়েছে। এখানে একটা জিনিস বলা ভালো, যেহেতু ভারত তার হাম্বিদাম্পি আছে, অনেক দিন সমর্থন করেছে, এখান থেকে সে সুযোগ সুবিধা নিয়েছে হাসিনা মুজিবের পরিবারের কাছ থেকে, বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষ থেকে। কাজেই তাদের মুখ রক্ষার খাতিরে তারা এখন দোষারোপ করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্ট ইনভলভমেন্ট থাকায় শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতা হারিয়েছেন। পাশাপাশি তারা এটাও বলছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থারও এখানে হাত ছিল। অর্থাৎ তারা অভিযোগ করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সিআইএ এবং আপনার আইএসআই, সম্ভবত পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নাম, এদের সহযোগিতাই মূলত শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। কিন্তু বাস্তবে কি হয়েছিল, মূলত ছাত্র সমাজের ব্যাপক অংশগ্রহণ এবং শেষ পর্যায়ে এসে দেশের সকল শ্রেণী পেশার মানুষ, শ্রমজীবী মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা যতটা না ক্ষুব্ধ হয়ে ওঠে শেখ হাসিনার উপর, তার চেয়ে সমানভাবেই তাদের ক্ষোভটা ছিল ভারতীয় অ্যাডমিনিস্ট্রেশনের উপর এবং ভারতীয় হস্তক্ষেপের উপর। আর সেই কারণে শেখ হাসিনার পতনকে ভারত দেখছে তার নিজের পতন হিসাবে। আর সে কারণে তারা এখন এটার দোষটা অন্যের গাড়ে চাপানোর চেষ্টা করছে। সে যাই হোক, আমাদের প্রয়োজন ছিল একটি রিজিম চেঞ্জের। আমরা রিজিম চেঞ্জ করেছি, শেখ হাসিনার পতন হয়েছে। আমরা গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার জন্য অবশ্যই এখন আমরা দেখছি আরও অনেকগুলা ব্যারিয়ার সৃষ্টি হচ্ছে, নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, সংবিধান নিয়ে, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। আমাদের এগুলাকে ওভারকাম করতে হবে এবং যে কোনোভাবেই হোক আমাদের গণতান্ত্রিক একটি স্থিতিশীল ব্যবস্থায় ফিরে যেতে হবে। কারণ অন্য দেশ আপনার কূটনৈতিকভাবে আপনাকে সমর্থন করবে কিংবা সমর্থন প্রত্যাহার করবে, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে।